আচ্ছা, সো ভাইরা প্রথমে হচ্ছে আমি তোমাদের এখন একদম চার্ট করে ভিএসসিপিআর থিওরিটা শেষ করে দেবো। একদম প্রত্যেকটা হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে ভাইয়া তোমার কিভাবে সেটা শেপ এবং জিওমেট্রি বা জ্যামিতিক গঠন এবং আকৃতি কিরকম হবে সেই বিষয়গুলো একটা চার্টের ভিতরে আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাসে ডিসকাস করে ফেলবো। আচ্ছা, আমি একটু আমার কার্সরটা চেঞ্জ করি, এক সেকেন্ড অ্যালাউ করো। ওকে, হয়ে গেছে কাজটা। আচ্ছা, আমরা তাহলে শুরু করে ফেলি ক্লাসটা। ওকে ভাইয়া, সো ফার্স্টে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ভাইয়া আমরা এখানে কয়টা চার্ট করব। চার্টটা ভাইয়া প্রথমে হচ্ছে জেড এর ভ্যালুটা লিখবো। জেড কি ভাইয়া? জেড হচ্ছে তোমার কয়টা সংকর অরবিটাল আছে সেইটা, সো তোমাদের মনে আসে আশা করি। সো জেড এর পর ভাই আমরা বন্ড পেয়ার কয়টা আছে সেটা লিখবো ভাইয়া, লোন পেয়ার কয়টা আছে সেটা লিখবো, তারপর ভাইয়া জিওমেট্রির কথা লিখবো বা জ্যামিতিক গঠন, তারপর ভাই আমরা শেপের কথা লিখবো। এই ঘরগুলো আমাদের একটু বড় লাগবে, সো আমি একটু বড় ঘর ক্রিয়েট করি। তারপর ভাই আমরা হচ্ছে হাইব্রিডাইজেশনের কথা বলবো বা সংকরায়নের কথা বলবো। আচ্ছা, হাইব্রিডাইজেশন। আচ্ছা, সো ভাই একদম বেসিক থেকে শুরু করি ভাইয়া। সো প্রথমে জেড এর ভ্যালু যখন তোমার 1 ভাইয়া, সো আমি এখানে একটু দাগ টেনে দিতেছি, এখানে একটা দাগ। বন্ড পেয়ার, লোন পেয়ার, জিওমেট্রি এবং শেপের ঘরটাতে ভাইয়া বেশি স্পেস লাগবে আমার। আচ্ছা, সো ভাইয়া দেখো একদম বেসিক আমাদের জেড এর ভ্যালু। আচ্ছা, এটা আমি কয়টা ডুপ্লিকেট কপি বানাইনি কারণ এটা আমার বারবার কাজে লাগবে। আচ্ছা, আমি কয়টা ডুপ্লিকেট বানিয়ে নিই এটা। আচ্ছা, বানায় নিচ্ছি। সো ভাই আমরা শুরু করি। তাহলে ভাইয়া প্রথমে হচ্ছে জেড এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 2। জেড এর ভ্যালু 1 বলতে তো কিছু নাই, আমরা জেড এর ভ্যালু 2 থেকে স্টার্ট করি। সো জেড এর ভ্যালু যখন 2 ভাইয়া, তখন আসলে আমাদের সংকরায়নটা কি হয় সবাই বলো তো? জেড এর ভ্যালু 2 হলে সংকরায়নটা আমাদের এসপি না ভাইয়া? জেড এর ভ্যালু 2 হলে, হ্যালো? জি ভাইয়া, এসপি। জি ভাইয়া, এসপি। এসপি ভাইয়া। আর এখানে ধরো ভাইয়া জেড এর ভ্যালু 2 এবং সংকরায়ন ভাইয়া এসপি, এবং ভাইয়া শুরুতে ধরো তোমার বন্ড পেয়ার হচ্ছে 2 এবং লোন পেয়ার ভাইয়া 0। তাহলে ভাইয়া এটা জিওমেট্রিটা কি হবে? ধরো ভাইয়া এটা হচ্ছে সেই এ পরমাণু যাকে একদম সেন্টার বা কেন্দ্রীয় পরমাণু ধরলাম। এখানে একটা ভাইয়া হাইব্রিড অরবিটাল, এখানে একটা হাইব্রিড অরবিটাল ভাইয়া, এখানে একটা হাইব্রিড অরবিটাল, এরকমই তো হবে। সো ভাই এটার জিওমেট্রি কি দেখে বুঝতে পারতেছো? সরলরৈখিক বা ইংলিশে বললে ভাইয়া লিনিয়ার। ঠিক আছে, সরলরৈখিক বা লিনিয়ার। এখন ভাইয়া যখন এটা শেপের কথা বলবো, সো শেপ ডেফিনেটলি তোমার এটাই হবে, সেমই হবে। সো শেপও তোমার সেম হবে কারণ ভাই এখানে কোনো লোন পেয়ার নাই। সো ভাইয়া শেপও হচ্ছে তোমার সেম, আর এটা হাইব্রিডাইজেশন তো ভাইয়া এসপি। সো এটা আশা করি সবাই বুঝছি আমরা। এরপর ধরো ভাইয়া যখন জেড এর ভ্যালু তো 2 এবং হচ্ছে ধরো জেড এর ভ্যালু 2, বন্ড পেয়ার ভাইয়া একটা, লোন পেয়ার একটা, সেক্ষেত্রে ভাইয়া জিওমেট্রি বা গঠনটা কিরকম হচ্ছে, জ্যামিতিক গঠনটাও তুমি একটা লোন পেয়ার দেখাচ্ছ এইভাবে, এখানে একটা লোন পেয়ার ভাইয়া, আর এখানে একটা বন্ধন দেখাচ্ছ। ডেফিনেটলি এখানে একটা বন্ধন, যে কোনো পরমাণু হইতে পারে, এখানে একটা বন্ধন, একটা লোন পেয়ার ভাইয়া, একটা বন্ধন, বা এটাকে এইভাবে দেখালাম। ধরো এটাকে আচ্ছা যাই হোক, এটা দেখানোর সমস্যা নেই, হাইব্রিড অরবিটাল। সো ভাই এরকম এটার জিওমেট্রি বা জ্যামিতিক গঠন কি হবে ভাইয়া? যদি জ্যামিতিক গঠন বলে আমরা বন্ড পেয়ার এবং লোন পেয়ার ভাই দুইটাকেই কনসিডার করবো সেম ভাবে, তাহলে ভাই এটা জ্যামিতিক গঠন ডেফিনেটলি বুঝতে পারতেছো, এটা ভাই হবে সরল রৈখিক। কারণ ভাইয়া জ্যামিতিক গঠন যখন আমরা বলবো কথাটা, তখন আসলে বন্ড পেয়ার, লোন পেয়ার দুইটাকে আমরা কনসিডার করি। সো ডেফিনেটলি এটা ভাইয়া সরল রৈখিক। শেপটা কি হবে ভাইয়া? তুমি শেপ যখন বলবো ভাইয়া তখন লোন পেয়ারটাকে বাদ দাও, শেপ যখন বলবো ভাইয়া তখন লোন পেয়ার বাদ। সো ভাই দেখো এই পরমাণু কি হচ্ছে একটা অন্য ডিফারেন্ট পরমাণুর সাথে যুক্ত আছে। সো ভাই এটার আর কি শেপ আছে বলো? মানে এখানে শেপ তুমি চাইলে লিনিয়ার বলতে পারো, আবার কিছু নাও বলতে পারো, এখানে কিছু না বলাটাই বেটার, কারণ এখানে ভাইয়া কি শেপ? তোমার যে একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে ভাইয়া যে কোনো ভাবে যুক্ত থাকতে পারে। সো এখানে শেপের কথা তো আলাদা করে বলার কোনো যুক্তিকতা নাই। সো ভাই এখানে আসলে কোনো শেপই নেই, মানে জাস্ট একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যুক্ত আছে, এখানে তো শেপের আলাদা করে কিছু বলার নাই। সো ভাই এটাও আমাদের শেপটা হবে তাহলে, মানে শেপ নেই আর কি কোনো। আর হাইব্রিডাইজেশন ডেফিনেটলি ভাইয়া যেহেতু জেড এর মান 2, হাইব্রিডাইজেশন হবে ভাই এসপি। বুঝছি ভাইয়া এটুকু আমরা? হ্যালো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তারপর ভাই আমরা জেড এর ভ্যালু 3 তে আনি। যখন জেড এর ভ্যালু 3 বা শঙ্কর অরবিটাল টোটাল 3টা, শঙ্করায়ন ডেফিনেটলি ভাইয়া sp2। এবং ধরো ভাইয়া এই 3 নাম্বার কেসে আমাদের হচ্ছে বন্ড পেয়ার 3টা ভাইয়া, লোন পেয়ার 0, কোনো লোন পেয়ার নাই ভাইয়া। সো ডেফিনেটলি আমাদের আকৃতিটা কি হবে? এইরকম একটা আকৃতি হবে, সমতলীয় ত্রিভুজাকার। সো ভাই এটা জ্যামিতি কি হবে আমাদের? সমতলীয়, ডেফিনেটলি সমতলীয় ত্রিভুজাকার, এটা জ্যামিতি। সো ভাই এটা শেপ কি হবে? যেহেতু ভাইয়া লোন পেয়ার 0, তাই জিওমেট্রি এবং শেপ একই কথা। সো ভাই এটা শেপও হবে আমাদের সেম, সমতলীয় ত্রিভুজাকার, এবং এটা হাইব্রিডাইজেশন ডেফিনেটলি sp2। তাহলে ভাই এইটুকু আশা করি সবারই ক্লিয়ার।
কারণ ভাই এটা সমতলীয় ত্রিভুজাকার কেন বলতেছে, সমতল কেন বলতেছে ভাই, তিনটা হাইব্রিড অরবিটাল একই তলে অবস্থান করতেছে। ত্রিভুজাকার কেন বলতেছে, ত্রিভুজের মতো ভাই তিনটা বাহু আছে দেখে। আচ্ছা, সো এটা গেল ভাইয়া। এরপর আসো যখন তোমার তিনটা বন্ড পেয়ার, দুইটা সরি জেড এর ভ্যালু 3 এবং বন্ড পেয়ার ভাইয়া দুইটা এবং লোন পেয়ার একটা, সেক্ষেত্রে ভাইয়া কাহিনীটা কি হয় সেটা আমরা দেখি। আচ্ছা, জেড এর ভ্যালু ভাইয়া 3, সো জেড এর ভ্যালু ভাইয়া 3, এখন বন্ড পেয়ার ভাইয়া দুইটা, লোন পেয়ার একটা। সো ভাইয়া ডেফিনেটলি জিওমেট্রি আগের মতোই ত্রিভুজাকার, সমতলীয় ত্রিভুজাকার হবে ডেফিনেটলি। সো ভাই আমরা যদি আঁকি স্ট্রাকচারটা, সো ভাই এখানে তুমি দেখালা তোমার লোন পেয়ারটাকে দেখালা, আর এখানে ভাইয়া দুইটা বন্ডকে দেখা দাও, ঠিক আছে, বন্ডকে দেখা দাও। সো ভাই এটার জ্যামিতি বা জিওমেট্রি এটাও সেম ভাবে হবে ভাইয়া সমতলীয় ত্রিভুজাকার। সো এটাও ভাই আমাদের সমতলীয় ত্রিভুজাকার। কিন্তু ভাইয়া এটা দেখো তো, এটা শেপকে কি আমরা সমতলীয় ত্রিভুজাকার বলবো? শেপকে কি বলবো বলো তো তোমাদের প্রিভিয়াস নলেজ থেকে? এটা কিন্তু তোমরা পড়ছো এই শেপটাকে, শেপের সময় ভাইয়া লোন পেয়ারটাকে বাদ দাও, তাহলে ভাই এই শেপটাকে আমরা কি বলবো? ভাইয়া ভি শেপ। ভি শেপ বলবো, এক্স্যাক্টলি, বা বেন্ড শেপ, ভি শেপ। সো ডেফিনেটলি ভাই এটা হচ্ছে আমাদের বেন্ড শেপ বা ভি শেপ বা ভি শেপ। সো এটা হলো ভাইয়া। সো তুমি যখন লোন পেয়ারটাকে বাদ দিবা ভাইয়া, দেখো তুমি ভি শেপ পেয়ে গেছো। আচ্ছা, সো ভাই এটা হাইব্রিডাইজেশন কি হবে? ডেফিনেটলি ভাই sp2, কারণ ভাইয়া জেড এর ভ্যালু 3। এরপর আসো ভাইয়া, এরপর হচ্ছে ভাইয়া আমাদের জেড এর ভ্যালু 3, বন্ড পেয়ার ভাইয়া একটা, লোন পেয়ার দুইটা। সো ভাইয়া এখানে আসলে তোমার দুইটা লোন পেয়ারকে দেখাও, এটা একটা লোন পেয়ার ভাইয়া, এটা একটা লোন পেয়ার, আর এখানে একটা বন্ড তৈরি হয়েছে। সো ভাই আবার তোমার একটা মানে যখন তুমি হচ্ছে শেপের কথা বলবা, তখন তো তুমি ভাইয়া লোন পেয়ারটাকে টোটালি বাদ দিয়ে দিবা, ঠিক না? লোন পেয়ারটা টোটালি বাদ, লোন পেয়ারটাকে বাদ দিয়ে দিবা। সো ভাইয়া দেখো এটার কোনো শেপ নেই, মানে আগের মতো কেস হয়ে গেল ভাইয়া, এখানে একটা পরমাণু একটা পরমাণুর সাথে যুক্ত আছে। সো ভাইয়া এটা কোনো শেপ নেই। সো একইভাবে ভাইয়া সংকরণ হচ্ছে sp2। ক্লিয়ারলি বুঝছি ভাইয়ারা? ভাইয়া উপরেরটার শেপটা এরকম কেন হলো? হ্যাঁ ভাইয়া এটা শেপ। হ্যাঁ ভাইয়া, বলো ভাইয়া। ভাইয়া শেপটা কি দুইটা হবে না নিচে? ও না না, মানে হুম বলো ভাইয়া। একটা হবে, জি ভাইয়া। দেখো ভাইয়া যখন তুমি শেপ নিয়ে ঠিক আছে কথা বলবা, তখন ভাইয়া লোন পেয়ারটাকে ঢেকে ফেলো। লোন পেয়ার নাই এখানে, লোন পেয়ার বাদ। সো ভাই দেখো তো এটা বেন্ড হয়ে গেছে না, বা ভি শেপ হয়ে গেছে না, ওয়াটারের মতো, হ্যাঁ ওয়াটার হ্যাঁ হ্যাঁ, কেসটা। এই জন্য ভাই এটা বেন্ড বা ভি শেপ। ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা তাহলে ভাই এইটুকু আমরা পড়লাম, জেড এর ভ্যালু 3 পর্যন্ত ভাইয়া আমাদের আসলে এইভাবে আমাদের এই ধরনের কম্বিনেশন গুলো আমরা পাই। এরপর ভাই আমরা জেড এর ভ্যালু 4 এ আসি। সো আমরা জেড এর ভ্যালু 4 এ আসি। আচ্ছা, সো জেড এর ভ্যালু 4 এর জন্য হিসাব করি। সো এখান থেকে সিচুয়েশন গুলো একটু অন্যরকম হয়ে যাবে আস্তে আস্তে। সো জেড এর ভ্যালু 4, সো ফার্স্টে ভাই বন্ড পেয়ার 4টা, লোন পেয়ার ভাই 0। সো ভাই জিওমেট্রি কি হবে বলো তো, মনে আছে কারো? এটার জ্যামিতিক গঠনের নাম কি? আচ্ছা আমি এটা কি দেখাচ্ছি, হ্যাঁ। সো শুধু বন্ড গুলো ভাই, এটা জ্যামিতিক চতুস্তলকীয়। গঠনের নাম কি? চতুস্তলকীয়। এক্স্যাক্টলি, চতুস্তলকীয়। সো এটা জ্যামিতিক গঠন হচ্ছে ভাইয়া চতুস্তলকীয়, চতুস্তলকীয় বা টেট্রাহিড্রাল। সো ভাই এটা শেপও সেম হবে, কারণ ভাই এখানে কোনো লোন পেয়ার নাই, ডেফিনেটলি শেপও সেম হবে। হাইব্রিডাইজেশন ভাইয়া sp3। এরপর আসো ভাইয়া আমাদের হচ্ছে জেড এর ভ্যালু 4, বন্ড পেয়ার ভাইয়া 3টা, লোন পেয়ার ভাইয়া একটা। তাহলে ভাইয়া দেখো লোন পেয়ারটাকে এখানে রাখলাম আমরা, এখানে ভাইয়া হচ্ছে আমাদের বন্ড পেয়ার 3টা। সো ভাইয়া এটার নাম কি হবে বলতো, এটা শেপটা এটা ভাইয়া জিওমেট্রি কি হবে, জিওমেট্রি বলতো, জ্যামিতিক গঠন। এই জ্যামিতিক গঠন চতুস্তলকীয় হবে আর শেপ পিরামিড। এক্স্যাক্টলি, জ্যামিতিক গঠন ভাইয়া হবে চতুস্তলকীয়, কারণ ভাইয়া জ্যামিতিক গঠনে তোমার বন্ড পেয়ার লোন পেয়ার দুইটা একসাথে ইউজ করতে হয়। জ্যামিতিক গঠন ভাইয়া চতুস্তলকীয়, আর শেপ হবে ভাইয়া, দেখো শেপ বলার সময় তুমি লোন পেয়ারটাকে ঢেকে ফেলো, তাহলে ভাইয়া ডেফিনেটলি এটা হচ্ছে তোমার একটা পিরামিড শেপ হয়ে যাচ্ছে, পিরামিডাল। সো ভাইয়া তোমার শেপ হচ্ছে পিরামিডাল বা পিরামিড। সো ভাইয়া এটাকে বাদ দাও, তুমি লোন পেয়ারটাকে ঢেকে ফেলো, জাস্ট ভাইয়া যে শেপটা পাচ্ছ এটা হচ্ছে ভাইয়া পিরামিড, পিরামিড শেপ, পিরামিড। সো ভাইয়া সংকরণ আগের মতোই sp3। এটা গেল ভাইয়া, আমরা হচ্ছে 3টা বন্ড পেয়ার দেখলাম, একটা লোন পেয়ার কেসে দেখলাম। আমাদের হচ্ছে আবার ক্রিয়েট করতে হবে আমার, আচ্ছা ওয়েট একটা সেকেন্ড, আচ্ছা ঠিক আছে সমস্যা, আবার ক্রিয়েট করি, তারপর হচ্ছে আবার ডুপ্লিকেট করতে হবে, একটু সময় দাও আমাকে। জেড, তারপর ভাইয়া বন্ড পেয়ার, তারপরে ভাইয়া লোন পেয়ার, জিওমেট্রি, আরো বেশ কয়েকটা স্লাইড বানায় ফেলি, জিওমেট্রি, তারপরে ভাইয়া হচ্ছে আমাদের এরপর শেপ, আর ভাইয়া হাইব্রিডাইজেশন, আচ্ছা শেপ আর হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। আচ্ছা, সো ভাই এখানে একটা লাইন টেনে দিলাম আমি,
তারপরে বন্ড পেয়ার লোন পেয়ার, জিওমেট্রিতে বেশি স্পেস লাগবে, শেপ এটাকে হচ্ছে ওই পাশে রাখি, হাইব্রিডাইজেশন। আচ্ছা, সো ভাই এখন দেখো আমি কয়েকটা এক্সট্রা স্লাইড ক্রিয়েট করি, তাহলে আবার এই কষ্ট করে কাজটা করা লাগবে আমাদের। আচ্ছা, এবার আরো অনেকগুলা বানায় নিলাম, যদি কাজে না লাগলে পরে ডিলিট করে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখো ভাইয়া, সো ভাইয়া দেখো আমাদের জেড এর ভ্যালু হচ্ছে 4 3 1, ঠিক আছে? সো ভাই এখন দেখো আমরা যে কম্বিনেশনটা নিয়ে কাজ করব, বন্ড পেয়ার ভাইয়া ধরো দুইটা, লোন পেয়ার ভাইয়া দুইটা। সো ভাইয়া জিওমেট্রি কি হবে? ডেফিনেটলি তোমার হচ্ছে চতুস্তলকীয় হবে, কারণ জ্যামিতিতে ভাই আমরা বন্ড পেয়ার লোন পেয়ার দুইটাকেই সেম ভাবে কাউন্ট করি। সো ভাই এটা আমাদের ডেফিনেটলি চতুস্তলকীয় জ্যামিতি হবে, চতুস্তলকীয়। আর ভাই এটা শেপটা কি হবে? শেপ বলার সময় তুমি লোন পেয়ারটাকে ডেফিনেটলি বাদ দিয়ে দিবা। সো ভাই শেপ কি পাচ্ছি আমরা, বলো তো? ভাই বেন শেপ বা ভি শেপ। হ্যাঁ, বেন্ড বা ভি শেপ, এক্স্যাক্টলি। সো ভাই এটা শেপ হচ্ছে বেন্ড বা ভি শেপ। হাইব্রিডাইজেশন ভাই হচ্ছে sp3। সো ভাই এটুকু গেল আমাদের এই কেস পর্যন্ত, অর্থাৎ আমাদের বেন্ড শেপ। সো ভাই যখন আবার হচ্ছে তোমার এরপর ধরো 4 নাম্বার তোমার হচ্ছে বন্ড পেয়ার ভাই তিনটা, আচ্ছা বন্ড পেয়ার একটা ভাইয়া আর লোন পেয়ার ভাই তিনটা। সো ডেফিনেটলি ভাইয়া এটার আকৃতি আগের মানে জিওমেট্রি বা জ্যামিতিক গঠন আগের মতোই ভাইয়া চতুস্তলকীয়, কিন্তু ভাইয়া এটার আকৃতি নাই। কারণ ভাইয়া দেখতেই পারতেছো যখন তুমি আকৃতি নিয়ে কথা বলবা তখন লোন পেয়ার গুলোকে বাদ দিয়ে দাও। সো ভাইয়া দেখতেই পারতেছো যেহেতু এখানে তিনটা লোন পেয়ার আছে ভাইয়া, সো লোন পেয়ার গুলোকে বাদ দাও। সো ভাইয়া তোমার আকৃতি আসলে কোনো নির্দিষ্ট আকৃতি নেই। আচ্ছা, সো ভাই এটা সংকরণে কিন্তু ভাইয়া sp3। এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া সবার? জি ভাইয়া। ওকে, নাইস। আচ্ছা আমরা এখন 5 নাম্বার পয়েন্টটা নিয়ে কথা বলি, তারপর দুই একটা एग्जांपल সলভ করব। সো 5 নাম্বারের আমরা কয়েকটা কম্বিনেশন নিয়ে কথা বলবো অবশ্যই, 5 6 7 পর্যন্ত যাব। সো 5 দেখি, 5 এর ভাইয়া ফার্স্ট অফ অল বন্ড পেয়ার 5টা, লোন পেয়ার 0। সো ভাই ডেফিনেটলি জিওমেট্রি কি হবে? এখানে আমরা a রাখতেছি, এখানে আমাদের বন্ড গুলো তিনটা বন্ড, যেহেতু তিনটা বন্ড ভাই একই প্লেনে আছে তাই বলতেছি ত্রিভুজাকার। তারপরে হচ্ছে উপরে একটা নিচে একটা ভাইয়া, এটা আসলে উপরে একটা পিরামিড তৈরি করে নিচে একটা পিরামিড তৈরি করে। সো ভাই এটার নাম হচ্ছে ত্রিভুজাকার দ্বি পিরামিডীয়, কারণ ভাই দুইটা পিরামিড তৈরি করে। বা ত্রিভুজাকার বা ইংলিশে বললে ট্রাইগোনাল বাই পিরামিডাল, ত্রিভুজাকার দ্বি পিরামিডীয়, দ্বি পিরামিডীয়। আচ্ছা এটা হচ্ছে ভাইয়া। এখন এটা শেপ ডেফিনেটলি তোমার সেমই হবে, ত্রিভুজাকার বাই পিরামিডাল হবে, কারণ ভাই এখানে কোনো লোন পেয়ার নাই। হাইব্রিডাইজেশন হবে ভাইয়া sp3d। সো আগের ক্ষেত্রে ছিল ভাইয়া sp3 এবার হবে ভাইয়া sp3d। আচ্ছা এখন ভাইয়া আমাদের আরেকটা কম্বিনেশন আসতেছে যেখানে ভাইয়া z এর ভ্যালু 5, ভাইয়া বন্ড পেয়ার 4টা, লোন পেয়ার একটা। আচ্ছা সো ভাইয়ারা এখন একটু আমাকে বলো, এখানে একটা কনফিউশন চলে আসে, সেই কনফিউশনটা হচ্ছে ভাইয়া লোন পেয়ারটাকে কি আমি এই পজিশনে রাখবো, মানে অর্থাৎ এখানে একটা পজিশন এই পজিশনে রাখবো ভাইয়া, অথবা আমি আরেকটা পজিশন পসিবল, সেটা হচ্ছে ভাইয়া লোন পেয়ারটাকে এই পজিশনে রাখবো। সো ভাইয়া লোন পেয়ারটাকে আসলে কোন পজিশনে রাখবো তোমরা বুঝতে পারতেছো তো? এখানে লোন পেয়ারটাকে আয়দার তোমার একই প্লেনের মধ্যে রাখতে হইতেছে ভাইয়া, অথবা তোমাকে হচ্ছে প্লেনের থেকে উপরের দিকে যেটা গেছে আর নিচের দিকে যেটা গেছে ওইখানে রাখতে হচ্ছে। সো উপরের দিকে যেটা গেছে আর নিচের দিকে যেটা গেছে ওখানে একটাতে তুমি লোন পেয়ার রাখলেই হলো, কোনো সমস্যা নাই। কারণ ভাই দুইটা সিমেট্রিক্যাল পজিশন, উপরে আর নিচে যাই হোক আর কি। আর নিচের গুলা ভাইয়া এখানে রাখো, এখানে রাখো আর এখানে রাখো, একই কথা ভাইয়া, এখানে কোনো ডিফারেন্স কিছু নাই, ঠিক আছে? কিন্তু ভাই আমরা উপরে রাখবো নাকি নিচে রাখবো, এরকম একটা কনফিউশন এখানে চলে আসে। সো এই ক্ষেত্রে ভাই এই কথাটা মনে রাখবো অবশ্যই যে ভাই এখানে তোমাদের এই পরিচয়টা দিয়ে দিই, সেটা হচ্ছে ভাই এই যে নিচের যে বন্ডগুলো আছে ভাইয়া, এই বন্ডগুলো একটা নাম আছে, এই যে হাইব্রিড অরবিটাল বা এই যে তোমার এই যে এখানে যে হাইব্রিড অরবিটাল গুলো আছে ভাইয়া, এটা একটা বিশেষ নাম আছে ভাইয়া, এটাকে বলা হয় এক্সিয়াল পজিশন, ঠিক আছে ভাই? এখানে যে পরমাণুগুলো যুক্ত থাকবে ভাই এটাকে বলা হয় এক্সিয়াল পজিশন। আর তলের সাথে ভাইয়া লম্ব হবে বা নিচের দিকে এটাকে বলা হয় ইকুইটোরিয়াল পজিশন ভাইয়া। সো এই দুইটা নাম একটু মনে রেখো, ইকুইটোরিয়াল পজিশন। পরীক্ষায় আসবে না কখনো, বাট কেমিস্ট্রি বোঝার জন্য আর কি গুরুত্বপূর্ণ, ইকুইটোরিয়াল পজিশন। সো নিচের এই পজিশন গুলো হচ্ছে ভাইয়া এক্সিয়াল পজিশন, আর এই পজিশনটা ভাইয়া হচ্ছে ইকুইটোরিয়াল পজিশন। এখন একটু ভাইয়া চিন্তা করে দেখো, তোমার যে লোন পেয়ার ইলেকট্রনটা আছে ভাইয়া সেটা যদি নিচে থাকে অর্থাৎ ভাই এক্সিয়াল পজিশনে থাকে ভাইয়া, তুমি তো দেখো লোন পেয়ারটা কি হয় ভাইয়া, লোন পেয়ারটা হচ্ছে তোমার বেশি জায়গা জুড়ে ছড়ায় থাকে। তার রিজনটা হচ্ছে ভাইয়া লোন পেয়ার একটা পরমাণু নিউক্লিয়াস দ্বারা কানেক্টেড, আর ভাইয়া বন্ড পেয়ার হচ্ছে দুইটা পরমাণু নিউক্লিয়াস দ্বারা কানেক্টেড। সো ভাইয়া লোন পেয়ার যেহেতু একটা পরমাণু, লোন পেয়ারের উপর অলওয়েজ যেহেতু ভাই একটা পরমাণু ইফেক্ট খাটায় এখানে, সো ভাইয়া লোন পেয়ারটা বেশি এরিয়া জুড়ে এখানে ছড়ানো থাকে। সো ভাইয়া লোন পেয়ারের জন্য আসলে এই যে দেখো এখানে বন্ধন কোণ ভাইয়া কত ডিগ্রি,
এখানে ভাই এগুলোর মধ্যে বন্ধন কোণ ভাই 120 ডিগ্রি। যেহেতু ভাই এখানে আসলে বেশি দূরে দূরে থাকতে পারতেছে, এখানে দেখো এটার সাথে ভাই এটার বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এগুলো ভাই 120 ডিগ্রি, এখানে 120, এখানে 120, এখানে 120, আর এটার সাথে এটা 90, এটার সাথে এটা 90। সো দেখতে পারতেছো যে ভাই যখন তোমার লোন পেয়ারটা আসলে এক্সিয়াল পজিশনে থাকবে ভাইয়া, তখন আসলে তারা পরস্পর থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে দূরে থাকতে পারতেছে। সেই ক্ষেত্রে ভাই ইকুইটোরিয়াল পজিশনে থাকলে তারা 90 ডিগ্রি। সো ভাই আসলে তার জন্য বেটার কোনটা হয়, যেখানে লোয়েস্ট পটেনশিয়াল এনার্জি বা যেইখানে থাকলে ভাইয়া সর্বোচ্চ বেশি দূরে থাকতে পারবে। অর্থাৎ ভাইয়া তাহলে এই ক্ষেত্রে দেখো তোমার যে লোন পেয়ারটা হচ্ছে ভাই সেটা আসলে এক্সিয়াল পজিশনে লোন পেয়ারটার জন্য বেস্ট। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝছি আমরা কেন এক্সিয়াল পজিশন লোন পেয়ারের জন্য বেস্ট? জি ভাইয়া। ওকে, কারণ ভাই এখানে সর্বোচ্চ দূরে দূরে থাকতেছে, এই জন্য 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে ভাই এরকম হলো আমাদের, অর্থাৎ এই তিনটা আমাদের একই প্লেনে অবস্থান করতেছে, এই তিনটা আমাদের এই তিনটা ডেফিনেটলি একই প্লেনে অবস্থান করতেছে, আর এটা উপরে আর নিচে। সো জিওমেট্রি আগের মতো ভাইয়া ত্রিভুজাকার বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, আমি যদি সংক্ষেপে লিখি টিবিপি লিখতে পারি, ট্রাইগোনাল বাইপিরামিডাল। আচ্ছা তোমরা কি বেশি নয়েজ পাচ্ছ? ড্রিলের কাজ চলতেছে, বেশি নয়েজ? হ্যালো ভাইয়ারা? ভাইয়া হালকা হালকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো ভাই এটা হচ্ছে আমাদের ট্রাইগোনাল বাইপিরামিডাল, ঠিক আছে? সো এখন শেপের কথা বলি। সো শেপটা কিরকম হচ্ছে ভাইয়া, শেপ যখন কনসিডার করবা তখন ভাইয়া তুমি লোন পেয়ারটাকে ডেফিনেটলি বাদ দিয়ে দিতে হবে। সো ভাইয়া লোন পেয়ারটাকে বাদ দাও, তাহলে ভাইয়া আমি এটাকে স্ট্রাকচারটাকে একটু ঘুরায় দিলাম ভাইয়া, লোন পেয়ারটাকে বাদ দাও আর স্ট্রাকচারটাকে ঘুরায় ফেলো ভাইয়া। সো ভাই এইরকম কিছু একটা মানে হয়ে যাচ্ছে, রাইট ভাইয়া? মানে তুমি যখন লোন পেয়ারটাকে বাদ দিবা তখন ভাই স্ট্রাকচারটাকে ঘুরায় ফেলো, জাস্ট ঘুরাইতে তো প্রবলেম নেই, তুমি ঘুরাইতেই পারো, ঘুরায় দাঁড় করায় দিলা, এরকম কাইন্ড অফ, জাস্ট শেপটা বলার জন্য। সো ভাই দেখো তো এটা কিসের মতো লাগে, দেখো এখন তোমাদের লাস্ট ক্লাসে একটা চিত্র দেখাইছি। আচ্ছা দেখো তো ভাইয়া এটা কাইন্ড অফ এরকম লাগতেছে না? এখানে ভাইয়া দুইটা বাহু আর এখানে একটা, হ্যাঁ বাচ্চারা যে খেলতেছে, কাইন্ড অফ এইটার মতো লাগতেছে না ভাই? এটার স্ট্রাকচারের মতো, দেখে বলো তো। জি ভাইয়া। ওকে, সো ভাই এটার নাম হচ্ছে, যেহেতু শেপটা ওইটার মতোই হচ্ছে ভাইয়া, সো এই শেপটা হচ্ছে আমাদের সি শ শেপ। এটার শেপটা হচ্ছে ভাইয়া, এটার ইংলিশটা হচ্ছে ভাইয়া সি স শেপ। সো শেপটার নাম হচ্ছে ভাইয়া সি স, ঠিক আছে? হাইব্রিডাইজেশন আগের মতোই ভাইয়া sp3d, হাইব্রিডাইজেশন আগের মতোই ভাইয়া sp3d, কারণ হাইব্রিডাইজেশন তোমার জেড এর নাম্বারের উপর ডিপেন্ড করে। আর শেপটা ভাইয়া লোন পেয়ারটাকে বাদ দিয়ে শুধু বন্ড পেয়ারে যেগুলো আছে ভাইয়া ওগুলোকে কনসিডার করলে তুমি কারেক্ট শেপটা পেয়ে যাবা। সবাই বুঝছি ভাইয়া এ পর্যন্ত? জি ভাইয়া বুঝেছি। ওকে, বাকিরা বলো তো ভাইয়া, বাকিরা বুঝছি? জি ভাইয়া। ওকে, তাহলে ভাই এই পর্যন্ত আমরা দেখলাম যে হচ্ছে 5 4 1। এখন ভাই আমরা যখন দুই জোড়া লোন পেয়ার থাকবে তখন দেখি ভাইয়া কাহিনীটা কি রকম হয়। সো জেড এর ভ্যালু হচ্ছে আমরা এখন 5 ধরলাম, বন্ড পেয়ার ভাইয়া 3 আর লোন পেয়ার ভাইয়া 2। সো ভাইয়া ডেফিনেটলি তোমার মানে তোমার ভাইয়া আগেই বললাম যে লোন পেয়ার গুলো ভাইয়া কোন পজিশনে থাকে, এক্সিয়াল পজিশনে থাকে। সো ভাই এটা হচ্ছে এই নাম্বার, এখানে লোন পেয়ার, আচ্ছা লোন পেয়ার গুলোকে এইভাবে দিই এবার দেখতে সুন্দর লাগার জন্য আর কি। সো জিনিসটা কিন্তু আসলে সেমই, জাস্ট আমরা এমন ভাবে আঁকতেছি যাতে দেখতে সুন্দর লাগে। বাট এই পজিশন এই পজিশন এই পজিশন সেম পজিশন ভাইয়া, কারণ মানে ইকুইভ্যালেন্ট পজিশন, এরা সেম দূরত্বে আছে। সো ভাই দেখো এটা হচ্ছে আমাদের জিওমেট্রি, ঠিক আছে? সো জিওমেট্রি কি হবে ভাইয়া? আগের মতোই ট্রাইগোনাল বাই পিরামিডাল, কারণ জিওমেট্রিতে ভাইয়া বন্ড পেয়ার লোন পেয়ার দুইটাকে সেম ভাবে কনসিডার করতে হয়। সো এখন ভাইয়া শেপের ক্ষেত্রে আসি। সো শেপের ক্ষেত্রে ভাইয়া লোন পেয়ারটাকে ডেফিনেটলি তোমাকে বাদ দিয়ে দিতে হবে টোটাল। আর এই স্ট্রাকচারটাকে ভাইয়া আমরা একটু এইদিকে রোটেট করি। সো এইদিকে যদি রোটেট করি ভাইয়া এটা এইরকম লাগতেছে না স্ট্রাকচারটা দেখতে? সো ভাই বলো তো এটা কিসের মতো শেপ লাগতেছে? ভাইয়া টি শেপ। এক্স্যাক্টলি টি শেপ। সো ভাই এটা যেহেতু ইংলিশ অ্যালফাবেট টি এর মতো লাগতেছে, তাই ভাই ডেফিনেটলি এটা হবে টি শেপ। সেম ভাবে ভাইয়া দেখো এটার হাইব্রিডাইজেশন ভাইয়া তোমার sp3d, কারণ ডেফিনেটলি ভাইয়া তোমার z এর ভ্যালু 5। এরপর আসি ভাইয়া, আমরা যখন দেখবো হচ্ছে z, এখানে 4টা বন্ড, আচ্ছা দুইটা বন্ড পেয়ার 3টা লোন পেয়ার। সো ডেফিনেটলি ভাইয়া এটার ক্ষেত্রে আগের মতোই তুমি যদি বলো, সো হচ্ছে এখানে লোন পেয়ার রাখলাম ভাইয়া, লোন পেয়ার গুলো এক্সিয়াল পজিশনে থাকবে, লোন পেয়ার। সো ডেফিনেটলি এটার জিওমেট্রি হবে টিবিপি বা ট্রাইগোনাল বাইপিরামিডাল। আর শেপটা হবে কি ভাইয়া? লোন পেয়ার গুলোকে বাদ দাও,
ডেফিনেটলি এটা কি শেপ হচ্ছে ভাইয়ারা, দেখো তো এই শেপটাকে কি বলবো আমরা? ভাইয়া আই শেপ। আয়না আপু, সরলরৈখিক, মানে এটাকে বাঁকাইলাম আর কি, মানে এটাকে যদি এইভাবে বাঁকাই তাহলে এটাকে সরলরৈখিক বলবো না আপু? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সরলরৈখিক। সো এটা হচ্ছে আমাদের সরলরৈখিক বা হচ্ছে লিনিয়ার শেপ। সো লিনিয়ার শেপের ক্ষেত্রে ভাই হাইব্রিডাইজেশন কি হবে দেখো, sp3d, এটা হচ্ছে ভাই লিনিয়ার শেপের হাইব্রিডাইজেশন। আচ্ছা, সো আমরা আরেকটা কেস নিয়ে কথা বলি 5-এর, তারপর হচ্ছে কয়েকটা উদাহরণ সলভ করাবো। সো ভাই আমরা এটা দেখি, ধরো ভাই জেড এর জেড হচ্ছে 5, বন্ড পেয়ার ভাই কয়টা থাকবে? 5টা। লোন পেয়ার, আচ্ছা বন্ড পেয়ার তোমার 4টা, আচ্ছা বন্ড পেয়ার হবে একটা, আর লোন পেয়ার ভাই 3টা 4টা। সো ভাই দেখো এটার ক্ষেত্রে তোমার ডেফিনেটলি এখানে একটা ভাইয়া, এখানে একটা, তারপরে ভাইয়া এখানে একটা, আর হচ্ছে তোমার নিচের দিকে ভাইয়া। তাই দেখো তো এটার জিওমেট্রি আগের মতো ভাইয়া টিবিপি, তোমার হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিডাল শেপ হবে কি ভাইয়া? শেপ নেই কোনো নির্দিষ্ট, কারণ ভাই যখন শেপ নিয়ে কথা বলবো তখন বন্ড পেয়ার গুলোকে টোটালি বাদ দিয়ে দাও। সো একটা বন্ড ভাইয়া, সো কোনো শেপ নেই। সো হাইব্রিডাইজেশন হচ্ছে ভাইয়া sp3d। সো হচ্ছে জেড এর ভ্যালু 5 দেখে ভাইয়া sp3d। ক্লিয়ার ভাইয়া? এ পর্যন্ত বুঝছি আমরা? কয়টা এক্সাম্পল করি আমরা। আচ্ছা, ধরো আমরা যদি কয়টা এক্সাম্পল সলভ করি এখন, তারপরে 6 এর গুলো দেখবো। ওটা ডুপ্লিকেট স্লাইড বানাই। ওকে, 1 নাম্বার এক্সাম্পল ভাইয়া, 1 নাম্বার এক্সাম্পল 5-এরই, জেনন ট্রাইঅক্সিফ্লোরাইড। সো ভাই জেনন ট্রাইঅক্সিফ্লোরাইড প্রথমে বের করি এটা সংকরান কি। সো সংকরান জেড হাফ ইনটু, জেননের পারমাণবিক মানে জাজ যোজ্যতা স্তরে 8টা ইলেকট্রন আছে, একযোজি পরমাণু সংখ্যা 2টা। সো ভাই এখান থেকে 5 আসতেছে, জেড এর ভ্যালু 5 ইন্ডিকেট করে কি ভাই? sp3d। ডেফিনেটলি 5 হচ্ছে sp3d ইন্ডিকেট করে। সো ভাই দেখো এখানে বন্ড পেয়ার কয়টা? জেনন তোমার হচ্ছে 5টা মৌলের সাথে কানেক্টেড আছে, সো ভাই বন্ড পেয়ার 5। সো ভাই লোন পেয়ার জেড মাইনাস বন্ড পেয়ার, সো লোন পেয়ার ভাই 0, ডেফিনেটলি লোন পেয়ার 0। সো ভাই দেখো তুমি এখানে এখন জেনন রাখো মাঝখানে, এরপর ভাই এখানে তোমার 3টা বন্ড একই প্লেনের ভিতরে ভাইয়া, 3টা বন্ড সেম প্লেনে, প্লেন থেকে উপরের দিকে ভাইয়া, প্লেন থেকে নিচের দিকে ভাইয়া। এখন তুমি দেখো ভাইয়া যে ডেফিনেটলি তুমি এখন যে কাজটা করবা ভাইয়া সেটা হচ্ছে অক্সিজেন গুলোকে এইভাবে দিলা, ঠিক আছে? কারণ তুমি দেখে তোমার কি মনে হচ্ছে 3টা অক্সিজেন এখানে থাকাটাই বেটার। সো ভাইয়া তুমি যে কাজটা করলা, 3টা অক্সিজেনকে তুমি এইভাবে রাখলা, এটা একটা অক্সিজেন ভাই, এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, আর 2টা ফ্লোরিন, ঠিক আছে? তুমি ভাবতেছো এটাই হচ্ছে কারেক্ট স্ট্রাকচার, হ্যাঁ ডেফিনেটলি এক্ষেত্রে এটাই কারেক্ট স্ট্রাকচার। বাট ভাই এখানে একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে যে বেশি তড়িৎ-ঋণাত্মক যে পরমাণুগুলো আছে ভাইয়া তারা ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। এটা একটু লিখে নাও, বেশি তড়িৎ-ঋণাত্মক যে পরমাণুগুলো থাকবে মানে মোর ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে? মোর ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ en, ইলেকট্রোনেগেটিভ, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস উইল বি অন ইকুইটোরিয়াল পজিশন, ঠিক আছে? ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। যারা বেশি তড়িৎ-ঋণাত্মক পরমাণু ভাইয়া তারা আসলে ইকুইটোরিয়াল পজিশনে থাকবে, ইকুইটোরিয়াল পজিশন। আর ভাই লেস ইলেকট্রোনেগেটিভ গুলো আসলে এক্সিয়াল পজিশনে যাবে। আচ্ছা ভাই এটার ইউজটা কোথায় রাখতেছে আমরা এখনই দেখাচ্ছি। সো ভাই এই কথাটা যদি মাথায় না রাখো দেখবে যে পরের স্ট্রাকচারটা ভুলে কে ফেলছো। এটা ডেফিনেটলি দরকার আছে ভাইয়া। তোমাকে যদি বলে এখান থেকে কোশ্চেন করতে পারে ভাইয়া অক্সিজেন, জেনন আর অক্সিজেন এদের মধ্যে বন্ধন কোণ কত ভাইয়া বলো তো? বন্ধন কোণ 120 ভাইয়া। এক্স্যাক্টলি 120। এরপর ভাইয়া দেখো এদের মধ্যে বন্ধন কোণ কত? সবাই বুঝছো কি 90 ভাইয়া? হ্যাঁ, কেন এটা 120? কারণ এই যে 120 120 120। সো ভাই এখন দেখো এটার সাথে এটা যেহেতু লম্ব ভাবে আছে তলের সাথে ভাইয়া এটা 90 হবে, এটা 90 হবে। ক্লিয়ার ভাইয়া? কেন এটা 120 কেন 90 হলো সবাই বুঝছি ভাইয়ারা? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ ফাইজা জি আপু ভাইয়া। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা আমরা এখন হচ্ছে 2 নাম্বার এক্সাম্পলে আসে যে এই রুলসটা আমাদের কোথায় লাগতেছে। সো ভাই এইটার ক্ষেত্রে এক্সাম্পলটা চিন্তা করো। এইটার ক্ষেত্রে আমরা একটু কনসিডার করি। ধরো হচ্ছে ভাই আমাদের এই স্ট্রাকচারটা আঁকতে দিল, PF3Cl2, PF3Cl2। ভাইয়া প্রথমে আমরা হাইব্রিডাইজেশন বের করে দেখি। জেড এর ভ্যালু ফসফরাসে তোমার ভাইয়া কয়টা থাকে? 5টা থাকে। ফ্লোরিন কয়টা ভাইয়া? 5টা। ফ্লোরিনও একযোজি ভাইয়া, ক্লোরিনও একযোজি, সরি ফ্লোরিন 3টা, ক্লোরিন 2টা, এরা ভাইয়া 2টা একযোজি। সো এখানে কত আসতেছে দেখো 5 3 8 আর 2 10। সো ডেফিনেটলি ভাই এখানে জেড এর ভ্যালু 5 আসতেছে। সো 5 কি ইন্ডিকেট করে ভাইয়া? sp3d। ডেফিনেটলি 5 হচ্ছে ভাই sp3d কে ইন্ডিকেট করে। আচ্ছা
সো sp3d মানে কি, z এর ভ্যালু 5, সো হচ্ছে আকৃতিটা কি হবে, ট্রায়াগোনাল বাই পিরামিডাল, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। সো ভাই মাঝখানে ফসফরাস আঁকো, এখানে হচ্ছে বন্ডগুলো দেখায় দাও। আচ্ছা, সো ভাই এখন যদি হচ্ছে তুমি এই কাজটা করে ফেলতে, এখানে তুমি ফ্লোরিনকে দিয়ে দিলাম, ফ্লোরিনকে দিয়ে দিলে, এখানে ক্লোরিনকে দিয়ে দিলাম। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এই স্ট্রাকচারটা সঠিক কিনা, বলো এই স্ট্রাকচারটা কি ভুল সঠিক? ভাইয়া। ডেফিনেটলি এই স্ট্রাকচারটা সঠিক ভাইয়া না, কারণ ভাইয়া ক্লোরিন উপরে হবে। হ্যাঁ ফ্লোরিন অবভিয়াসলি উপরে হবে, কারণ ভাই ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তড়িৎ ঋণাত্মক। সো ভাই উপরের দুইটা ইকুইটোরিয়াল পজিশন আগে ফ্লোরিন ফিল আপ করবে, ক্লোরিন না। তারপরে এখানে একটা ফ্লোরিন আসলে, এরপর ভাই ক্লোরিন, আর এখানে ক্লোরিন। তুমি ফ্লোরিনকে ডেফিনেটলি এখানেও দিতে পারতা, কোনো যায় আসে না কোনো কিছু, এখানেও দিতে পারতা ভাইয়া, কারো কিছু যায় আসে না, বাট এখানে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে আর কি। আচ্ছা, সো ভাই এটা কেন লাগতেছে? এখন যদি ভাইয়া তোমাকে আমি কোশ্চেন করি ক্লোরিন, ফসফরাস এবং ফ্লোরিন, মানে তোমার এই বন্ডটা, এই বন্ডটার মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত ডিগ্রি ভাইয়া? মানে তোমার এই বন্ডটা ভাইয়া বন্ড অ্যাঙ্গেল 120, 20। ডেফিনেটলি ভাইয়া 120 হবে। আর ভাইয়া ফ্লোরিন, ফসফরাস, ফ্লোরিন এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত ভাইয়া? অবশ্যই 90 ডিগ্রি ভাইয়া। এখন যদি তুমি এখানে ফ্লোরিন গুলো দিয়ে বসতা ভাইয়া, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, তাহলে ভাইয়া তুমি আসলে কি বের করতে? তোমাকে যদি কোশ্চেন করতে পরীক্ষায় যে ফ্লোরিন, ফসফরাস, ফ্লোরিন এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, তোমার তো সব ক্ষেত্রে ভাই 120 হতো। হ্যাঁ 120 হইতেছিল আগের ক্ষেত্রে, 90ও ছিল, বাট ভাই এখানে কিন্তু কোনো 90 নাই, সবই 120। সো বন্ড অ্যাঙ্গেলটা আসলে ভুল হয়ে যাবে। সো ডেফিনেটলি ভাই এটা কারেক্ট ডায়াগ্রামটা হচ্ছে আমাদের ফ্লোরিনটা উপরে থাকবে। সো ভাই আমরা ফ্লোরিনটাকে উপরে পজিশনে দিয়ে দিচ্ছি, এখানে ফ্লোরিন, 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 এখানে ভাই ক্লোরিন আর ক্লোরিন। সো এটা হচ্ছে ভাই PF3Cl2। তাহলে ভাই এটা আমরা পারলাম 2 নাম্বার স্ট্রাকচার। এখন ভাই 3 নাম্বার স্ট্রাকচারে আসি আমরা। ধরো যদি আমাদের এইটা বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব? তোমরা একটু বলো তো এটার ক্ষেত্রে সংকরায়ন কত হবে, কুইকলি বলো তো ফর্মুলাইজ করে। 5 ভাইয়া। এক্স্যাক্টলি 5 হবে, কারণ হাফ তোমার এখানে জেনন হচ্ছে 8, তারপরে ভাই ফ্লোরিন হচ্ছে 2, সো ডেফিনেটলি ভাই এখানে হচ্ছে 5। সো 5 ইন্ডিকেট করে ভাই sp3d কে ইন্ডিকেট করে, 5 আসলে sp3d কে ইন্ডিকেট করে। আচ্ছা, সো ভাই এটা হলো। এখন ভাই বলো তো এখানে বন্ড পেয়ার কয়টা? বন্ড পেয়ার, বন্ড পেয়ার 3টা ভাইয়া। 3টা এক্স্যাক্টলি, কারণ ভাই এখানে জেনন তোমার 3টা পরমাণুর সাথে যুক্ত আছে, বিধায় ভাই বন্ড পেয়ার 3টা। সো ডেফিনেটলি ভাই লোন পেয়ার কয়টা হবে এখানে? ডেফিনেটলি ভাই লোন পেয়ার 2টা, এখানে লোন পেয়ার 2টা, বন্ড পেয়ার 3টা। আচ্ছা, সো এটা আমরা বুঝলাম। এখন এটা যদি স্ট্রাকচারটা আঁকি আমরা ভাইয়া, সো আমরা জেনন আঁকলাম, তোমার কি বলা হয়েছে লোন পেয়ার গুলো ভাইয়া অলওয়েজ কি পজিশনে থাকবে? এক্সিয়াল পজিশনে থাকবে। সো আমি লোন পেয়ার গুলোকে দেখালাম এখানে, আসলে এক্সিয়াল পজিশনে আছে। তোমরা তো জানো ভাইয়া যে অক্সিজেন হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, 4 একদম পাউলিং স্কেলে 4.0 ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু। সো ফ্লোরিন তোমার উপরে যাবে, আর ভাই এখানে হবে অক্সিজেন। ক্লিয়ার ভাইয়া? এই স্ট্রাকচারটা বুঝছি আমরা সবাই? জি ভাইয়া। ওকে, সো 3 নাম্বার স্ট্রাকচার গেল ভাইয়া। আমরা আসে হচ্ছে এখন আমাদের বাকি কেসগুলো নিয়ে কথা বলি। সো এখানে আমরা জেড এর ভ্যালু 5 নিয়ে কাজ করছি, সো 5 এর কিছু एग्जांपल দেখাইছি। ধরো ভাই আমরা এখন বাকি কেসগুলো ক্ষেত্রে চিন্তা করে দেখি। আসো 6 এর ক্ষেত্রে, সো 6 এর ক্ষেত্রে ভাই জেড এর ভ্যালু 6, বন্ড পেয়ার 6, লোন পেয়ার 6। সো ভাই জিওমেট্রি কি হবে? অষ্টতলকীয়। ডেফিনেটলি আকৃতিটা কি রকম? একই প্লেনে ভাই 4টা হাইব্রিড অরবিটাল থাকবে, একই প্লেনে 4টা হাইব্রিড অরবিটাল, একটা প্লেন থেকে বাইরের দিকে উপরের দিকে, একটা প্লেন থেকে নিচের দিকে। সো ডেফিনেটলি ভাই এটা জিওমেট্রি হচ্ছে আমাদের। ভাইয়া লোন হ্যাঁ, পেয়ার বলো। 0 হবে না? ও সরি লোন পেয়ার 0, হ্যাঁ। সো ডেফিনেটলি ভাই এখানে তোমার জিওমেট্রি এটা হবে অষ্টতলকীয়, অষ্টতলকীয়। আচ্ছা, এটা শেপ হবে ভাই সেম, একই জিনিস, অষ্টতলকীয়। হাইব্রিডাইজেশন ভাই sp3d কি হবে বলতো? sp3d2। আচ্ছা, আমরা হচ্ছে আগে ক্ষেত্রে, হ্যাঁ ঠিক আছে, sp3d2, কারণ ভাই sp3 তে 4টা আর d2 তে হচ্ছে 6টা। আচ্ছা, এটা হলো ভাইয়া। আমরা এখন খুবই কুইকলি দেখি। জেড এর ভ্যালু 6, বন্ড পেয়ার ভাইয়া 5টা, লোন পেয়ার ভাইয়া 1টা। সো ডেফিনেটলি ভাইয়া এখানে একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে ভাইয়া দেখো আগের বার তোমার হচ্ছে কেন আমরা এক্সিয়াল ইকুইটোরিয়াল করতে গেলাম, সেটার রিজনটা ছিল ভাইয়া কারণ তোমার এক্সিয়াল পজিশনে বন্ড অ্যাঙ্গেলটা ছিল 120 ডিগ্রি ভাইয়া, আর ইকুইটোরিয়ালে ছিল 90 ডিগ্রি ভাইয়া, বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্স ছিল। কিন্তু ভাইয়া অষ্টতলকীয়তে কিন্তু ভাইয়া সব বন্ড অ্যাঙ্গেলই সেম, সবই 90 ডিগ্রি ভাইয়া।
সো এখানে এক্সিয়াল ইকুইটোরিয়াল বলতে কোনো কথা নেই, ঠিক আছে? তুমি উপরে দাও আর নিচে দাও, এটা আসলে কোনো প্রভাব ফেলবে না, কারণ ভাই এখানে সব বন্ড অ্যাঙ্গেলই 90 ডিগ্রি। সো ভাই আমরা সুন্দর দেখানোর জন্য উপরে দিলাম, এটা নিচে, আর একই প্লেনের ভাইয়া 4টা বন্ডকে আমরা দেখাই ফেললাম, ঠিক আছে? ওকে, সো ভাই দেখো এটার আকৃতিটা কিরকম হবে, এটার জিওমেট্রি তো ভাইয়া বুঝতে পারতেছে, এটা জিওমেট্রি ভাইয়া অষ্টতলকীয়, ডেফিনেটলি জিওমেট্রি অষ্টতলকীয়। শেপটা কিরকম হবে ভাইয়া, এটাকে আমরা উল্টাই, মানে এটাকে নিচে দিই, এটাকে উপরে দিই, তাহলে ভাই এটা কিরকম লাগতেছে, এখানে তোমার হচ্ছে এটাকে আমরা নিচে দিলাম, আচ্ছা 4টাকে আমি একটু সুন্দর করে আঁকি, আচ্ছা সো এটাকে নিচে দিলাম ভাইয়া এই বন্ডটাকে, আর এটা উপরে, এটা হচ্ছে ভাইয়া উপরে। ওকে, সো ভাইয়া তোমরা বুঝতে পারতেছো যে এই 4টা ভাইয়া একই প্লেনে আছে, আর এটা প্লেন থেকে উপরের দিকে আছে। এখন ভাইয়া একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ভাইয়া এই যে 4টা, এই 4টা কি ভাইয়া স্কোয়ারের 4টা বাহু আমরা বলতে পারি, কারণ দেখো আমরা স্কোয়ারের মতো তৈরি করছি নিচটা, স্কোয়ারের 4টা বাহু বলতে পারি। আবার দেখো উপরে যে বাহুটা আছে ভাইয়া, এটা দেখো একটা পিরামিড তৈরি করছে না, দেখো তো একটা পিরামিড তৈরি করছে না ভাইয়া, এই একটা জি বাহু। ভাইয়া। সো ভাই এটার নাম হচ্ছে আমাদের স্কোয়ার পিরামিডাল, ঠিক আছে? আহ, বর্গাকার পিরামিড, সো স্কোয়ার পিরামিডাল এটার নাম হচ্ছে, শেপ হচ্ছে স্কোয়ার, কারণ ভাই নিচে দেখো একটা বর্গের মতো 4টা বাহু, সো স্কোয়ার, যেহেতু একটা পিরামিড তৈরি করছে ভাই উপরে, স্কোয়ার পিরামিডাল, সো ভাই এটা শেপ হয়ে গেল। হাইব্রিডাইজেশন ডেফিনেটলি ভাই sp3 d2, সো আমরা এটুকু বুঝলাম। এখন আসি ভাইয়া, আমরা 6 নাম্বার কেস, বইতে এতগুলো কেস ডিসক্রাইব করে নাই, সো ডেফিনেটলি বন্ড অ্যাঙ্গেল, বন্ড পেয়ার হচ্ছে 2টা, লোন পেয়ার 2টা। জিওমেট্রি কিরকম হবে আকৃতিটা ভাইয়া, এখানে একটা দেখাও, এখানে একটা দেখাও ভাইয়া, নিচেও দেখাতে পারো, কোনো সমস্যা নেই, কারণ ভাই নিচে আর উপরে একই কথা, কারণ ভাইয়া সবই 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল এখানে। আচ্ছা, সো এটার আকৃতি আগের মতো হচ্ছে অক্টাহিড্রাল, অক্টাহিড্রাল বা অষ্টতলকে, এখানে 8টা ফেস দেখতে পাবো, উপরে 4টা নিচে 4টা। সো এটা আকৃতি বলার সময় তুমি আসলে হচ্ছে উপরে লোন পেয়ার গুলোকে বাদ দাও। সো ভাই এটার আকৃতি কি হতে পারে, একটু কেউ আইডিয়া দিতে পারবা? একই তলের ভিতরে বর্গ, সো এটাকে কি বলতে পারি আমরা? সমতলীয়, বর্গাকার বলতে পারি। সমতলীয় বর্গাকার ভাইয়া, একই প্লেনের মধ্যে বর্গ তৈরি করছে ভাইয়া, তাই এটাকে বলতেছি সমতলীয় বর্গাকার, বা ইংলিশে বললে ভাইয়া স্কোয়ার প্লেনার, ঠিক আছে? এটা হচ্ছে বাংলা সমতলীয় বর্গাকার, ইংলিশে বললে ভাইয়া স্কোয়ার প্লেনার, প্লেনার মানে একই তলে অবস্থান করতেছে। সো বাংলা হচ্ছে ভাইয়া সমতলীয় বর্গাকার, আর ইংলিশে বললে স্কোয়ার প্লেনার। সো হাইব্রিডাইজেশন কি হবে ভাইয়া, এটার হাইব্রিডাইজেশন হবে ভাইয়া sp3d2 ডেফিনেটলি। এরপরে কেসটা ভাইয়া 6টা, আচ্ছা আমাদের হাতে 5 মিনিটের মতো সময় আছে, সমস্যা নেই, ঠিক সময় শেষ হয়ে যাবে। এখানে 3টা বন্ড পেয়ার ভাইয়া, 3টা লোন পেয়ার। আচ্ছা, সো ডেফিনেটলি ভাই এটার জ্যামিতি অক্টাহিড্রালই হবে, এটার জ্যামিতি অক্টাহিড্রাল। এখন ভাই আমরা হচ্ছে এখানে এঁকে ফেলি, ধরো তোমার ভাইয়া এটা একটা লোন পেয়ার, এখানে এ ভাইয়া, এখানে একটা লোন পেয়ার ভাইয়া, এখানে একটা লোন পেয়ার, এটা একটা ভাইয়া, এইটা আর এইটা, ঠিক আছে? এটা হলো। সো ভাই দেখো তো তুমি যখন হচ্ছে ক্যালকুলেট করবা এই জিনিসটাকে, তখন ভাই তুমি এখানে কি করবা, এটা শেপ বলার সময় লোন পেয়ার গুলোকে কি করবা ভাইয়া, বাদ দিবা, ঠিক না? এখানে ভাইয়া লোন পেয়ার গুলোকে কি করবা, বাদ দিয়ে দিবা। সো লোন পেয়ার গুলোকে বাদ দিলে ভাই এটা কি শেপ হবে একটু বলো তো, তোমরা কি মনে করো এটা কি শেপ হইতে? পিরামিডীয় শেপ ভাইয়া। পিরামিডীয়, ওয়াই আকৃতি। ওয়াই, আচ্ছা বাকিরা কি মনে করতেছো বলো তো ভাইয়া, বাকিরা তোমরা কি কি মনে করতেছো? আসলে ভাইয়া টি শেপ। কি শেপ ভাইয়া? হ্যাঁ এটা টি এর মতো হইছে, ঠিক আছে, এটাকে আমরা টি এর মতো বলতে পারি ডেফিনেটলি, বুঝছো ভাই, এটাকে আমরা টি শেপও বলতে পারি। So, এত আসলে তোমাদের পরীক্ষায় এত ডিটেলসে আসবে না, আমরা এটাকে ধরো টি শেপ বলতে পারি, কোনো সমস্যা নেই। দেখো এটাকে যদি আমি একটু রোটেট করি স্ট্রাকচারটাকে, হ্যাঁ এটা কাইন্ড অফ টি এর মতোই হচ্ছে, ঠিক আছে ভাইয়া, বাট আমরা এই পর্যন্ত আর এটা নিয়ে আর শেপ নিয়ে আর এটার পরে আর যাচ্ছি না, ঠিক আছে? এটাকে আমরা যাও এটাকে টি শেপই বললাম, সমস্যা নেই, বলতে কোনো প্রবলেম নেই, আর টি এর মতোই দেখতে লাগতেছে। সো এখন যদি যেটাই বলো ভাইয়া, জাস্ট বেসড অন ইওর অ্যাজাম্পশন ইমাজিনেশন তুমি একটা শেপ বলে দিবা। আচ্ছা আমরা তাহলে ভাই এই পর্যন্ত রাখতেছি হচ্ছে এটার 6 নাম্বার কম্বিনেশন। 7 এর ক্ষেত্রে ভাই আমরা দেখতেছি না, ওগুলো আর লাগবে না ভাইয়া। এটা ধরো, ভাইয়া হ্যাঁ বলো আপু। Z5 BP হচ্ছে 1 আর LP4 এর এটা একটু স্লাইডটা দেওয়া যাবে? কোনটা আপু আমি বুঝি নাই কথা, আরেকবার বলো তো। Z5
বিপি হচ্ছে 1 আর এলপি 4 হ্যাঁ এটা হ্যাঁ আমি হ্যাঁ, তুলতে পারি না। এই যে আপু স্লাইড গুলো কিন্তু আপু তোমাদের হচ্ছে গুগল ক্লাসরুমে আমি তোমাদের দিয়ে দিই, ঠিক আছে? সেখান থেকে ক্লাসের পর তুলে নিতে পারবো অবশ্যই। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নাও আপু। আমাদের হাতে 2 মিনিট আছে, তো জাস্ট হচ্ছে আমরা 2-1টা কেস নিয়ে আলোচনা করি। 7 তো তোমরা জানো ভাইয়া, পঞ্চকোণীয় তোমার হচ্ছে পঞ্চকোণের দ্বিপিরামিডীয়, ওটা নিয়ে আর কথা বলতেছে না। ওগুলো বললে আসলে শেপই বোঝা যায় না কিরকম শেপ তৈরি করে। অনেক রকম শেপের কথা মাথায় আসে ওই সময়। আচ্ছা, তবে আমরা একটা এক্সাম্পলে আসি 6 নাম্বারের। প্রথমে ভাই SF6 এর ক্ষেত্রে ভাই জেড এর মানটা বের করি। সো জেড হবে ভাই হাফ, সালফার হচ্ছে ভাই 6টা, ফ্লোরিন 6টা। সো এটার হচ্ছে জেড হচ্ছে 6, ডেফিনেটলি sp3d2। সো এটার আকৃতি কি হবে? অষ্টতলকীয়। সো এখানে তোমার হচ্ছে নিচে একই প্লেনের ভিতর ভাইয়া 4টা এফ, ডেফিনেটলি এরা একই প্লেনে অবস্থান করতেছে ভাইয়া 4টা এফ, আর একটা প্লেন থেকে উপরের দিকে ভাইয়া, একটা প্লেন থেকে নিচের দিকে। ক্লিয়ার ভাইয়ারা? বুঝছি আমরা এটা? জি ভাইয়া। ওকে, আমরা এখন আরেকটা শেপে আসি 2 নাম্বার। আজকে হচ্ছে এই লিংক শেষ হলে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, সো 2 নাম্বার শেপটা হচ্ছে ভাইয়া আমাদের এইটার ক্ষেত্রে ট্রাই করে দেখি ভাইয়া। জেড এর ভ্যালু বের করি, হাফ হচ্ছে তোমার 8, 8 প্লাস 4, সো ডেফিনেটলি এটা হচ্ছে 6। সো এটাও যদি 6 হয় ভাইয়া, এখানে বলো তো ভাইয়া বন্ড পেয়ার কয়টা ভাইয়া? বন্ধন জোড় ইলেকট্রন কয়টা ভাইয়া? 4টা না? 4টা। 4টা। জি ভাই 4টা। হ্যাঁ, আর লোন পেয়ার ভাইয়া 6 মাইনাস বন্ড পেয়ার বা জেড মাইনাস বন্ড পেয়ার। সো 6 মাইনাস 4, সো লোন পেয়ার ভাইয়া 4টা। সো ডেফিনেটলি ভাই এখানে তোমার এটা স্ট্রাকচার কিরকম হবে? অষ্টতলকীয়, যেহেতু তুমি উপরে দাও আর নিচে দাও, এটা আসলে কোনো প্রভাব ফেলবে না, কারণ ভাইয়া সিমেট্রিক্যাল বন্ড সবগুলোই 90 ডিগ্রি। সো ভাই একটা স্ট্রাকচার যদি আমি উপরে আঁকি, এটা একটা স্ট্রাকচারকে ভাই উপরে আঁকলাম, আর একটা স্ট্রাকচার ভাই নিচে আঁকলাম, মানে লোন পেয়ার গুলোকে। সো ভাই এটা হচ্ছে জেনন, এখানে একটা বন্ড ভাই, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড ভাই, এখানে একটা বন্ড। সো এই বন্ডে আমি 4টা ফ্লোরিন দেখাই দিলাম। ঠিক আছে ভাইরা, ক্লিয়ার? আমাদের স্ট্রাকচার শেষ। এখানে মেইনলি আমাদের ভিএসসিপিআর থিওরি শেষ। আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।